আজকে আমরা ডায়াবেটিক্স সম্পর্কে আলোচনা করব। তো ডায়াবেটিক্স ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ডিজিজ, যেটা মোটামুটি আপনাদের সব জায়গায় লাগবে অ্যান্ড সারা জীবন লাগবে। সো এই ডায়াবেটিক্স আপনারা বায়োকেমিস্ট্রিতে পড়বেন, এই ডায়াবেটিক্স আপনারা প্যাথোলজিতে পড়বেন, এই ডায়াবেটিক্স আপনারা ফার্মাকোলজিতে পড়বেন, ইভেন এই ডায়াবেটিক্স আপনাদের মেডিসিনে লাগবে, সার্জারিতে লাগবে, গাইনিতে লাগবে। তার মানে এই একটা ডিজিজ যেটা আপনার সব ফিল্ডে গেলে আপনার এটা লাগবেই। আর বাংলাদেশের প্রেক্ষাপটে ডায়াবেটিক্স মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক্স। ডায়াবেটিক্সটা মূলত আমাদের এন্ডোক্রাইনোলজির একটা টপিক্স। সো এটা হলো ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজির টপিক্স হিসেবে আপনাদের এই ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজির মধ্যে পড়ানো হয়। সো যেহেতু বিভিন্ন রকম ডিজিজের ক্লিনিক্যাল পারপাসে আমাদের ডায়াবেটিক্সটা টেস্ট করা লাগে, কারণ ডায়াবেটিক্সের জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম টেস্ট করি, তো সেটা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির আন্ডারে আসে। সো ডায়াবেটিক্সের মেইন জিনিসগুলো বা এই ডায়াবেটিক্সের মেইন থিওরিগুলো এটা আপনাদের এন্ডোক্রাইনোলজির মধ্যে কিন্তু পড়ানো হয়েছে। তো এইটার মেইন থিওরি জিনিসটা এন্ডোক্রাইনোলজির মধ্যে আমি পড়াইছি আপনাদের, বিশেষ করে প্যাঙ্ক্রিয়াটিক যে হরমোনটা আছে সেইখানে আপনাদের এই ডায়াবেটিক্স সম্পর্কে মোটামুটি আপনাদের লেভেলে যতটুকু ডিটেলস লাগে ততটুকু বলা হয়েছে। এর থেকেও বেশি ডিটেলস আপনারা পড়বেন যখন মেডিসিন ফাইনাল ইয়ার আসবেন, মেডিসিন পড়বেন, তখন এন্ডোক্রাইনোলজির মধ্যে আপনাদের এটার মানে নাড়ি নক্ষত্র সবই মোটামুটি জানা লাগবে। ঠিক আছে? তো যারা মেডিসিনে ক্যারিয়ার করবেন তারা হয় অবভিয়াসলি ডেভিডসন বেস্ট পড়াশোনা করবেন, সেখানে গেলে দেখতে পারবেন এটার আরও অনেক ফার্দার অনেক মাইনর লেভেলের ডিসক্রিপশন আছে বা ডিটেলস বলা আছে। তা আপনাদের এখন ওই ডিটেলস লাগবে না, তা আপনাদের যতটুকু লাগবে এবং যা যা পড়তে হবে সেটাই আমি আজকের এই ক্লাসে আলোচনা করার ট্রাই করব। তো ফার্স্ট অফ অল ডায়াবেটিক্স কী জিনিস, এটা যে ডেফিনেশন, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ডেফিনেশন। অর্থাৎ ডেফিনেশন আপনার পাড়ায় লাগবে। ভাইবা বোর্ডে গেলে ডায়াবেটিক্স শুরুই হয় নর্মালি হোয়াট ইজ ডায়াবেটিক্স অথবা ডিফাইন ডায়াবেটিক্স এটা দিই। সো এটা একটা ক্লিনিক্যাল সিনড্রোম যেটা হলো পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া। তার মানে গ্লুকোজ লেভেল হাই। কোথায় এই গ্লুকোজ লেভেলটা হাই? ব্লাড গ্লুকোজ লেভেল। অবভিয়াসলি ব্লাডের যে গ্লুকোজ লেভেল সেটা নর্মালের থেকে বেশি থাকবে, এবং সেটার কারণটা কি? সেটা হলো ডিউ টু অ্যাবসোলিউট অর রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। তার মানে ইনসুলিন কমে গেছে, সেটা অ্যাবসোলিউটলিও কমে যেতে পারে, রিলেটিভলিও কমে যেতে পারে। অ্যাবসোলিউট মানে হলো পুরোপুরি কমে গেছে, আর রিলেটিভ মানে হলো আছে কিন্তু সেটা ইফেক্টিভ হচ্ছে না বিভিন্ন কারণে, তখন সেটার আমরা বলি রিলেটিভ। তো এই কারণে যখন ইনসুলিন আমার বডিতে কমে যাবে, তো ইনসুলিনের একটাই কাজ, অর্থাৎ ইনসুলিন এর একটাই ফাংশন, সে কী করে? গ্লুকোজকে সেলের মধ্যে এন্টার করাতে হেল্প করে, অর্থাৎ গ্লুকোজকে সেলের মধ্যে ঢোকাবে। এই ইনসুলিনই একমাত্র হরমোন যে এই কাজটা করে, যে গ্লুকোজকে সেলের মধ্যে ঢোকায়, আর কেউই এই কাজটা করে না। অর্থাৎ গ্লুকোজকে সেলের মধ্যে ঢোকানোর জন্য ইনসুলিনই একমাত্র দায়ী। এই কাজটা অন্য কোনো হরমোন, আমার বডির অন্য কোনো হরমোনই এই কাজটা করবে না। কিন্তু বাকি সব হরমোনই দেখা যায় সেল থেকে গ্লুকোজটাকে বের করে ব্লাডে নিয়ে আসার জন্য আবার দায়ী, যেটা ইনসুলিনের উল্টা কাজ করতেছে। বিভিন্ন রকম হরমোন আপনারা এন্ডোক্রাইনোলজির মধ্যে পড়ছেন, তো তারা কী করে? সেল থেকে গ্লুকোজটাকে নিয়ে ব্লাডে নিয়ে আসতে পারে, কিন্তু ব্লাডের যে গ্লুকোজ সেটাকে সেলের মধ্যে ঢোকানোর যে কাজ বা এটার যে ক্যাপাসিটি সেটা একমাত্র ইনসুলিনেরই আছে। তো এই ইনসুলিন যদি কোনো কারণে কমে যায় অথবা ইনসুলিন যদি ফাংশনালি অ্যাক্টিভ না থাকে, তখন অবভিয়াসলি এই ব্লাড গ্লুকোজ লেভেল নর্মালের চেয়ে অনেক গুণ বেড়ে যাবে, আর তখনই যে সমস্যাটা ডেভেলপ করবে তখন সেই সমস্যাটাকে আমরা বলি ডায়াবেটিক্স মেলাইটাস। তো এটার এই ডায়াবেটিক্সের ডিটেলস মেকানিজম সবই কিন্তু আমি আপনাদের এন্ডোক্রাইনোলজির প্যাঙ্ক্রিয়াটিক হরমোনের যে ক্লাসটা আছে ওইটার মধ্যে আমি ডিটেলস আলোচনা করছি। তো এই ক্লাসটা যদি মানে একটু সংক্ষেপে আলোচনা করব, তো সেই ক্ষেত্রে আপনারা ফার্দার আরও জানতে হলে ওই ক্লাসটা আপনাদের করতে হবে, যেটা ফিজিওলজির মধ্যে আছে। তো এরপরে যেটা আছে সেটা হলো টাইপস অফ দ্য ডায়াবেটিস মেলাইটাস। এটাও নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক্স অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তো আপনাদের বায়োকেমিস্ট্রিতে এই কয়েকটা টাইপের কথা বলা আছে, কিন্তু আপনারা যখন ফাইনাল ইয়ারে আসবেন, মেডিসিনে আসবেন, তখন দেখবেন যে ডায়াবেটিক্সের ক্লাসিফিকেশনটাই চেঞ্জ হয়ে গেছে। সেখানে আরও অনেক ধরনের ডায়াবেটিক্সের কথা আপনারা দেখতে পারবেন। তো আপনাদের এখানে বলা আছে যে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, সেকেন্ডারি ডায়াবেটিস মেলাইটাস। তো এই সেকেন্ডারি ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে আরও সাব ডিভিশন আছে যেগুলো আপনাদের ফাইনাল ইয়ারে আছে, কিন্তু আপনাদের এখানে এটাই বলা আছে। আরেকটা আছে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এখন এই টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস এটার সাথে আপনারা মোটামুটি সবাই কমনলি পরিচিত, অর্থাৎ টাইপ 1 অ্যান্ড টাইপ 2। এই টাইপ 1 অ্যান্ড টাইপ 2 এর মধ্যে বেসিক যে ডিফারেন্স সেটাও কিন্তু আপনাদের লাগবে। টাইপ 2 কাদের হয়, টাইপ 1 কাদের হয়, এই যে এই ছকটার মধ্যে গেলে আপনারা বুঝতে পারবেন যে বেসিক কম্প্যারিজন, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা
টপিক্স। তো আমরা এই ছক থেকে দেখাই, আমরা আর ওখানে লিখবো না। এখন এখানে একটু খেয়াল করেন যে 10% ডায়াবেটিক্স নর্মালি টাইপ 1 ডায়াবেটিক্স হয়ে থাকে, 90% ডায়াবেটিক্স পেশেন্ট নর্মালি টাইপ 2 দ্বারা অ্যাফেক্টেড থাকে। এখন এই যে 10% ডায়াবেটিক্স মেলাইটাস হইতেছে, এটা নর্মালি অল্প বয়সের মানুষের ক্ষেত্রে হয়, বিশেষ করে এটা ইয়াং এজেই ধরা পড়ে যায়। তো এটার পরিমাণ খুব কম, কিন্তু আমাদের দেশে সবথেকে বেশি থাকে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, যেটা নর্মালি ওল্ড এজে হয়। এখন এই যে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস কেন হইতেছে? নর্মালি যে বি সেল থাকে প্যাঙ্ক্রিয়াসে, যেটা বি সেল থেকে নর্মালি আমাদের ইনসুলিন প্রোডাকশন হয়, তো ওই বি সেলটা ডিস্ট্রাকশন হয়ে যায়, অর্থাৎ বি সেলই নাই। তো অবভিয়াসলি আপনার ইনসুলিনের একটা ডেফিসিয়েন্সি আমার বডিতে ডেভেলপ করবেই। তো এটা একটা অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি হয়, ঠিক আছে? অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি কারণটা হলো যেই সেলটা আমার ইনসুলিন তৈরি করতেছে সেই সেলটাই আমার নাই। তো অবভিয়াসলি এখানে অ্যাবসোলিউট একটা ডেফিসিয়েন্সি হবে, আমার বডি তৈরিই করতেছে না। তো এই তৈরি করতেছে না, এটার কারণে যে ডায়াবেটিসটা হইতেছে সেটা আমরা বলতেছি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, যেটা আমরা জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাসও বলি, কারণ এটা যে ইয়াং এজে হয় এই কারণে। আর টাইপ 2-র ক্ষেত্রে দেখেন বিটা সেল আছে, কিন্তু বিটা সেলের ডিসফাংশন, অর্থাৎ বিটা সেল হয় কম প্রডিউস করতেছে, অথবা করতেইছে না, অথবা মানে নর্মালের থেকে কম করতেছে, কিন্তু বিটা সেল আছে। আর কি আছে? ইনসুলিন রেজিস্ট্যান্স। মনে করেন বিটা সেল আছে, বিটা সেল ফাংশনালিও কাজ করতেছে, বিটা সেল নর্মাল রেঞ্জে ইনসুলিন প্রডিউসও করতেছে, কিন্তু বিটা সেল যে ইনসুলিনটা তৈরি করতেছে, এই ইনসুলিন যেহেতু একটা হরমোন, অবভিয়াসলি এ কোনো একটা রিসিপ্টরের সাথে যে বাইন্ড করবে ইনসুলিনটাকে রিসিপ্ট করার জন্য, সেলে কিছু রিসিপ্টর থাকে। এখন এই রিসিপ্টর যদি ইনসুলিনের প্রতি রেজিস্ট্যান্স হয়ে যায়, তখন এই ইনসুলিনটা যে আর ওই রিসিপ্টরের সাথে বাইন্ড করতে পারে না। তো বাইন্ড করতে না পারলে অবভিয়াসলি গ্লুকোজটাকে আর ব্লাড থেকে সেলের মধ্যে ঢুকাতে পারবে না, কারণ হরমোন সবসময় রিসিপ্টরের সাথে বাইন্ড করেই সেখানে ফসফোরিলেশন করে অ্যাক্টিভেশন হওয়ার পরে কাজ করে, শুধু ব্লাডে থাকলেই হবে না। তো এই হরমোনের এগেইনস্টে যদি কোনো কারণে রেজিস্ট্যান্স আমার বডি ক্রিয়েট করে ফেলে, তখন যে ডায়াবেটিসটা দেখা যায় সেটাকে আমরা বলি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। এরপর আছে ইনসুলিন সেন্সিটিভিটি। এখানে ইনসুলিন যেহেতু প্রোডিউস হইতেছে না, কিন্তু ইনসুলিনের প্রতি সেন্সিটিভিটি আমার সেলের আছে, অর্থাৎ এই পেশেন্টের ক্ষেত্রে, টাইপ 1 পেশেন্টের ক্ষেত্রে আপনি যদি বাইরে থেকে ইনসুলিন দেন, এখানে 100% ইনসুলিন থেরাপি ইফেক্টিভ হবে, কিন্তু এখানে দেখেন ডিক্রিজ হয়ে গেছে। কেন ডিক্রিজ হয়ে গেছে ইনসুলিন সেন্সিটিভিটি? কারণ এই টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্টের বডিতে ইনসুলিন তৈরি হয় পর্যাপ্ত অথবা কম, বাইরে থেকে দিলেও কোনো লাভ হয় না। কারণ কি? যে ইনসুলিনের রেজিস্ট্যান্স যদি কারোর থাকে, আপনি বাইরে থেকে যতই ইনসুলিন দেন না কেন, লাভ হবে না আলটিমেটলি, কারণ ইনসুলিনের প্রতি সেন্সিটিভিটি নাই, আর রিসিপ্টর ইনসুলিনের প্রতি রেজিস্ট্যান্স হয়ে গেছে। তা আপনার বডি নিজে তৈরি করলেও রেজিস্ট্যান্স, বাইরে থেকে দিলেও সেটার এগেনস্টে রেজিস্ট্যান্সই থাকে। এই কারণে এখানে ইনসুলিনের প্রতি সেন্সিটিভিটিটা অনেক কম থাকে। প্লাজমা ইনসুলিন এখানে যেহেতু নীল বলতেছে, কারণ এই যে বিটা সেল ডিস্ট্রাকশন হয়ে গেছে, তৈরিই হচ্ছে না, এই কারণে অবভিয়াসলি এদের পরিমাণ নীল থাকবে, আর এখানে হাই থাকবে, কারণ বডি তৈরি করতেছে কিন্তু বডির ওটার এগেনস্টে রেজিস্ট্যান্স হয়েছে। এরপরে এখানে বলছে যে ইসলেট সেল অটোগ্রাফি অ্যান্টিবডি করলে আমরা পজিটিভ পাবো, কারণ ওই অ্যান্টিবডিগুলাই আসলে এই বিটা সেলটা ডিস্ট্রাকশন করে ফেলতেছে, এই কারণে এখানে আমরা এই বিটা সেলের এগেইনস্টে অ্যান্টিবডি প্রডিউস পাবো, কিন্তু এখানে আমরা পাবো না। এখানে ফ্যামিলি হিস্টোরি মডারেট, এখানে স্ট্রং ফ্যামিলি হিস্টোরি থাকে, অর্থাৎ বাবা মায়ের ডায়াবেটিক্স থাকলে একটা বয়সের পরে সন্তানেরও ডায়াবেটিক্স হয়, নর্মালি সেটা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। এখানে নর্মালি ওবেস পেশেন্টদের ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিটোসিসটা এখানে রেয়ার, বাট এখানে কমন, ঠিক আছে? কিটো অ্যাসিডোসিস হয় এখানে। তো টাইপ 1 টাইপ 2 এর মধ্যে আমাদের বেসিক যে ডিফারেন্স সেটা আমরা বুঝলাম। এরপরে সেকেন্ডারি ডায়াবেটিস মেলাইটাস বলছে। সেকেন্ডারি ডায়াবেটিস মেলাইটাসটা আসলে বিভিন্ন ডিজিজের সাথে রিলেটেড, বিভিন্ন ডিজিজে আমরা এই সেকেন্ডারি ডায়াবেটিস মেলাইটাস দেখতে পাই। তো এর মধ্যে বিভিন্ন রকম থাইরয়েড ডিজিজ আছে, বিভিন্ন রকম অ্যাড্রেনাল ডিজিজ আছে। তো এই যে বেশ কিছু ডিজিজের নাম আছে, আপনারা যে ডিজিজের নামগুলো একটু দেখে রাখেন। এরপর হচ্ছে যেটা গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, যেটাকে আমরা বলছি জিডিএম। এখন এই জিডিএমটা হলো নর্মালি মহিলাদের ক্ষেত্রে হয়, অর্থাৎ প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে হয়। এখন প্রেগনেন্সি চলাকালীন সময় বা প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যেই নর্মালি এই হাই ব্লাড গ্লুকোজ লেভেলটা ধরা পড়ে, এবং এই কেসগুলোর ক্ষেত্রে দেখা যায় যে যেই মহিলার ক্ষেত্রে ডায়াবেটিস ধরা পড়ছে তার প্রিভিয়াস কোনো ডায়াবেটিসের হিস্ট্রি নাই, শুধুমাত্র এই প্রেগনেন্সির কারণে যে ডায়াবেটিসটা হইতেছে এবং সেটা প্রেগনেন্সি চলাকালীন সময়ে, এটারে আমরা বলতেছি গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এই পেশেন্টের প্রিভিয়াস কোনো ডায়াবেটিসের হিস্ট্রি নাই, এবং এই ডায়াবেটিসটা শুধুমাত্র অ্যাপিয়ার হয়েছে সে যখন প্রেগনেন্ট হয়েছে, প্রেগনেন্সির পরবর্তী সময়েই শুধুমাত্র এই ডায়াবেটিসটা ধরা পড়তেছে। এই সময়ের যে ডায়াবেটিস সেটার আমরা বলতেছি গ্যাস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এরপরে ইনসুলিন রেজিস্ট্যান্স কী জিনিস সেটা বলতেছে যে রিডিউস অ্যাবিলিটি অফ দ্য টার্গেট টিস্যু টু রেসপন্ড প্রপারলি টু ইনসুলিন টু শো দ্য মেটাবলিক ইফেক্ট অফ দ্য ইনসুলিন। এই যে এইমাত্র যেটা আমি এখানে বললাম
সেটাই হলো আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স। কেন হইতেছে বা এটার কজ কী? অবেসিটির কারণে হইতে পারে, সেডেন্টারি লাইফস্টাইল, তার মানে সে সারাদিন শুয়ে বসে কাজ করে এরকম টাইপের, বা অফিস আদালতে কাজ করে, তাদের ক্ষেত্রে এই জিনিস বলতেছে। কুশিং সিনড্রোমের ক্ষেত্রে হতে পারে, তারপরে অ্যাক্রোমেগালি থাকলে এইটা হতে পারে, জিডিএম থাকলে হতে পারে, বিভিন্ন ডিজিজের কথা এখানে বলা আছে। এগুলো হলো কজ, এটা মুখস্থ করতে হবে, আপনাদের কোনো ইয়ে নাই। এরপর হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিস। আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস এটা আমাদের দরকার নাই। ল্যাবরেটরি ডায়াগনোসিস আমরা অন্য কিছু ল্যাবরেটরি ডায়াগনোসিস করবো, সেটা ওজিটিটির ক্ষেত্রে ব্লাড গ্লুকোজ লেভেল নর্মাল কীভাবে করে এটা দেখব। অর্থাৎ এই যে নেক্সট যেটা দেখতেছেন এটা হলো ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। তার মানে একটা পেশেন্ট আপনার কাছে আসছে, আপনি সাসপেক্ট করতেছেন পেশেন্টের ডায়াবেটিস আছে। এখন আপনি ক্লিয়ার হবেন কীভাবে? অবভিয়াসলি আপনি ল্যাব ডায়াগনোসিস বা রিপোর্ট হাতে পাওয়ার পরেই আপনি ডায়াগনোসিস কনফার্ম হবেন যে হ্যাঁ এই পেশেন্টের ডায়াবেটিস হয়েছে। এখন সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন রকম প্রসিডিউর ফলো করা লাগবে। একটা পেশেন্ট আসলো, সাথে সাথে আপনি ব্লাড নিয়ে রক্তে গ্লুকোজ পরিমাপ করে ফেললেন আর আপনি ধারণা করে ফেললেন যে এই পেশেন্টের ডায়াবেটিস হয়েছে। নো, ইটস নট এ কারেক্ট ওয়ে টু ডায়াগনোসিস। তো সেক্ষেত্রে আপনি কী করবেন? ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। অর্থাৎ আপনি ধারণা করতেছেন, কিন্তু অ্যাবসোলিউট ধারণা করার জন্য আপনি যে টেস্টটা করবেন সেটা হলো ওজিটিটি। এখন এই ওজিটিটি করার জন্য আপনার কাছে একটা পেশেন্ট আছে, আপনি সাথে সাথে ওজিটিটি করতে পারবেন না। মিনিমাম কয়েক দিন ধরে আপনাকে এটা অবজারভেশনে রেখে এই টেস্টগুলো করা লাগে নর্মালি। তো আপনি যদি মনে করেন যে এই পেশেন্টের ওজিটিটি করে আপনি ডায়াবেটিস সাসপেক্টেড করবেন কিংবা ডায়াবেটিস ডায়াগনোসিস করবেন, সেক্ষেত্রে এই টেস্ট করার 3-4 দিন আগে থেকেই রোগীকে বিভিন্ন রকম গাইডলাইন দেওয়া লাগে। তো আমরা এখন কীভাবে করি এবং কেন করি সেগুলোর মধ্যে একটু এখানে খেয়াল করি। তো এখানে একটু দেখেন অবজেক্টিভ, মানে আমরা ওজিটিটি কেন করতেছি। অ্যাসেসমেন্ট অফ দ্য এন্ডোজেনাস ইনসুলিন রেসপন্স টু দ্য ফিজিওলজিক্যাল গ্লুকোজ চ্যালেঞ্জ। এখন আমরা ফিজিওলজিক্যাল ওয়েতে আমরা এটা ডায়াগনোসিস করার জন্য নর্মালি ওজিটিটি করতেছি। এখন ইন্ডিকেশন, আমরা কাদের ক্ষেত্রে এই ওজিটিটি করব এবং কেন করব। দেখেন, যদি কোনো কারণে আপনি একটা পেশেন্ট আসছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল আপনি যদি পান লেস দ্যান 7 মিলিমোল পার লিটার, বাট আপনি ডায়াবেটিস মেলাইটাস সাসপেক্ট করতেছেন। এখন ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেলটা কি? আপনার কাছে একটা পেশেন্ট আসছে, এসে বললো যে আমি 6-7 ঘন্টা খাইনি, এই 6-7 ঘন্টা আমি কিছুই খাইনি। মনে করেন সে 6-7 ঘন্টা রোজা রাখছে। তখন আপনি তার ব্লাড গ্লুকোজটা নিলেন, ব্লাড নেওয়ার পরে আপনি গ্লুকোজ টেস্ট করলেন, দেখলেন যে ব্লাডের মধ্যে 7-এর কম আছে, অর্থাৎ 7 মিলিমোলের নিচেই আছে ব্লাড গ্লুকোজ লেভেল। কিন্তু সে যে সাইন সিমটম বা সে যে সমস্যাগুলো বলতেছে, দেখা যাচ্ছে যে সেইগুলো ডায়াবেটিক্স পেশেন্টদের ক্ষেত্রে মিলে যাচ্ছে। তো এখানে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে গেল যে আপনি দেখলেন যে ব্লাড গ্লুকোজ লেভেল তো কম আছে, কিন্তু সে যে সমস্যার কথা বলতেছে সেটা নর্মালি একটা ডায়াবেটিক পেশেন্টের এই সমস্যাগুলো থাকে। তাহলে আপনি এখন কনফিউজ হয়ে গেলেন। তো এই কনফিউশনটা কাটানোর জন্য আপনাকে ওজিটিটি করা লাগবে। এরপরে আছে যে ডায়াগনোসিস অফ দ্য প্রি ডায়াবেটিস অ্যান্ড জিডিএম। এখন এই পেশেন্টের আগে ডায়াবেটিস ছিল কি না, অথবা কোনো একটা প্রেগনেন্ট মহিলার এখন প্রেগনেন্সির কারণে ডায়াবেটিস হয়েছে কি না, এটাকেও আপনি ডায়াগনোসিস করার জন্য ওই পেশেন্টের আপনার ওজিটিটি করা লাগবে। এরপরে মনে করেন আরবিজি, অর্থাৎ র্যান্ডম ব্লাড গ্লুকোজ। এই যে একটু আগে যে বললাম, আপনার কাছে একটা পেশেন্ট আসলো, মনে করেন সে 2 ঘন্টা আগে খাইছে বা 1 ঘন্টা আগে খাইছে, র্যান্ডমলি সে কখন খাইছে সে দেখালে বলতেও পারতেছে না যে আমি কখন কী খাইছি। এখন এরকম একটা পেশেন্টের থেকে আপনি ব্লাড গ্লুকোজ নিলেন, নেওয়ার পরে দেখলেন যে তার ব্লাড গ্লুকোজ লেভেল 7.8 থেকে 11.0 এই রেঞ্জের মধ্যে আছে। এখন নর্মালি যদি এই রেঞ্জের মধ্যে থাকে, এটা নর্মালের থেকে বেশি। এখন আপনি কি বলে ফেলবেন যে এটা এই পেশেন্টের মানে ডায়াবেটিস আছে? অবভিয়াসলি না। আমি যদি এখন যদি পেট ভরে খাবার খাই, আমি খাবার খাওয়ার সাথে সাথে যদি আমি আমার ব্লাড গ্লুকোজ লেভেল মেজার করি, অবভিয়াসলি এই লেভেলের থেকে বেশি থাকবে। তো আপনি কি বলবেন যে আমার ডায়াবেটিস হয়েছে? না। তো আপনার ক্ষেত্রে তখন এই র্যান্ডম ব্লাড গ্লুকোজ লেভেল যদি দেখেন যে এত হাই, তাহলে অবভিয়াসলি আপনি সাসপেক্ট করতে পারেন যে হ্যাঁ এই পেশেন্টের হয়তো ডায়াবেটিস হতে পারে, কিন্তু হয়ে গেছে এটা কনফার্ম বলতে পারেন না। সো এই র্যান্ডম ব্লাড গ্লুকোজ লেভেল যদি কখনো এই রেঞ্জের মধ্যে আসে, তো আপনি তখন ওই পেশেন্টটাকে ওজিটিটির জন্য প্রিপেয়ার করতে পারেন যে না, দেখি আমরা এখন প্রপার ডায়াগনোসিস করে দেখি এই পেশেন্টের আসলেই ডায়াবেটিস আছে কি নেই। তারপরে ধরেন কোনো একটা পেশেন্ট আছে খুবই ওবেস, অনেক মোটা, তো তার ক্ষেত্রে আপনারা ওজিটিটি করতে পারেন। কোনো পেশেন্টের ডিসলিপিডেমিয়া আছে বা আদার কোনো ফ্যাক্টরস বা আদার কোনো রিস্ক ফ্যাক্টর আছে, তো আপনি সাসপেক্ট করলেন যে হ্যাঁ এই পেশেন্টের ডায়াবেটিস টেস্ট করা উচিত, তো তখন আপনি ওজিটিটির দিকে প্রসিড করবেন। এখন এই ওজিটিটির জন্য যে প্রিপারেশান, একটা পেশেন্টকে আপনি কীভাবে প্রিপেয়ার করবেন, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এই ওজিটিটি পুরোটাই ইম্পর্টেন্ট জিনিস। ওজিটিটির মানে একদম ইন্ডিকেশান, প্রিপারেশান, প্রসিডিউর, ইন্টারপ্রিটেশান, রেজাল্ট সব কিছুই লাগবে। মানে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি নিজেও যখন ফার্স্ট প্রপ দিছি, আমি ফার্স্ট প্রপে আমাকে কিন্তু ওজিটিটি থেকে পুরো জিনিসটাই ধরছিল। আমার একটা বোর্ডে যখন এখানে যে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি ছিল, সেই বোর্ডে আমার পুরো ওজিটিটির মানে নারী নক্ষত্র যা আছে আমার পুরোটা ধরছিল।
কোনটা কেন হয়, কী কারণ হয়, কী কারণে আমরা এটা করি, হ্যান ত্যান হাবিজাবি যত প্রশ্ন এখান থেকে করা পসিবল সব প্রশ্নই করছিল। প্রায় 10 মিনিট ধরে আমাকে ওজিটিটির উপরই পুরো ভাইবাটা হয়েছে। তো এই কারণে আমি বলতেছি এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখন প্রিপারেশন অফ ওজিটিটি। এখন ওজিটিটির জন্য আপনি কীভাবে একটা পেশেন্টকে প্রিপেয়ার করবেন, আপনি পেশেন্টকে বলে দিবেন আপনি এখন বাসায় চলে যান, যাওয়ার পরে আগামী 3 দিন আপনি কোনো ডায়েট করবেন না। আগামী 3 দিন আপনার যা খেতে মন চায় আপনি খাবেন, কোনো রেস্ট্রিকশন নাই, আপনার যখন যেটা ভাল লাগে আপনি খাবেন। অর্থাৎ পেশেন্টকে বলে দেবেন নো ডায়েট। তো এই 3 দিন সে ভালো মন্দ খাবে, ঠিক আছে। এরপরে সে যদি কোনো ড্রাগ খায়, যে ড্রাগগুলো ব্লাড গ্লুকোজ লেভেলকে অ্যাফেক্ট করতে পারে, অর্থাৎ ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কমাইতে পারে বা বাড়াইতে পারে, এরকম কোনো ড্রাগ যদি সে খায় তখন সেইগুলোকে বন্ধ করতে হবে এই 3 দিন, বা টেস্ট করার আগে বন্ধ রাখতে হবে। তো এরকম কিছু ড্রাগ আছে যেমন স্টেরয়েড এবং ওরাল কন্ট্রাসেপটিভ পিল। অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে আপনারা বলে দেবেন কেউ যদি কোনো কন্ট্রাসেপটিভ পিল খেয়ে থাকে তাহলে এই 3-4 দিন সেজন্য এই কোনো পিল না খায়, কারণ এই জিনিসগুলো ব্লাড গ্লুকোজ লেভেলটাকে মানে অল্টার করে দেয়। এরপর হচ্ছে ট্রিটমেন্ট অফ অ্যানি ইনফেকশন। এই পেশেন্টের যদি কোনো ইনফেকশন থাকে তাহলে ওই ইনফেকশনটাকে ট্রিটমেন্ট করা লাগবে ওজিটিটি করার আগে, কারণ বিভিন্ন রকম ডিজিজেও দেখা যায় যে ব্লাড গ্লুকোজ লেভেল কম বেশি হতে পারে। এরপর আছে ওভারনাইট ফাস্টিং। মিনিমাম 8 থেকে 10 ঘন্টা ওভারনাইট ফাস্টিং করতে বলতে হবে। অর্থাৎ পেশেন্টকে যদি আপনি বলে দেন যে মনে করেন অমুক তারিখের, ধরেন মনে করেন বললেন যে 10 তারিখ সকাল 10টায় আপনার টেস্ট করা হবে। তো ধরেন আপনি 10টায় বললেন, সকাল 10টায় PM, তো বললেন যে সকাল 10টায় 10 AM সকাল 10টায় আপনি টেস্ট করবেন, তো বললেন 10 তারিখ। তো আপনি 7 তারিখে এটা বললেন যে 3 দিন, এই 3 দিন আপনি কোনো ডায়েট করবেন না, 10 তারিখে সকাল 10টার দিকে আসবেন, তখন আপনার টেস্ট করা হবে। এখন পেশেন্ট 9 তারিখে মনে করেন রাত 12টায় সে লাস্ট খাবে, রাত 12টায় সে লাস্ট খাবে, খাওয়ার পর থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত সে না খেয়ে থাকবে, পুরো কমপ্লিট ওভারনাইট ফাস্টিং করবে সে, ঠিক আছে। এই রাতের মধ্যে সে খাবে না এবং টেস্ট করার আগেও সে কিছু খাবে না, এরকম একটা গাইডলাইন তাকে বলে দিতে হবে। এরপরে যদি ওই পেশেন্ট কোনো স্মোকিংয়ের পেশেন্ট হয়, সো স্মোকিং ব্লাড গ্লুকোজ লেভেলকে অল্টার করে, সো এই কারণে স্মোকিং করা যাবে না। এবং সে যখন টেস্ট করতে আসবে, এই টেস্ট করার আগে সে কোনো এক্সারসাইজও করতে পারবে না, এক্সারসাইজ করলে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো বলে দিতে হবে যে আপনি এই কয়দিন বা টেস্ট করার আগে, এই প্রিপারেশনের আগে এই জিনিসগুলো ফলো করতে হবে। এই জিনিসগুলো ফলো করার পরে সে টেস্ট করতে আসবে, টেস্ট করতে আসার পরে আপনি এখন ডাক্তার, এখন আপনার কাছে পেশেন্ট আসছে, এখন আসলে এখন কী করবেন, আসার সাথে সাথে আপনি ব্লাড গ্লুকোজ নিতে পারবেন না। কেন নিতে পারবেন না? কারণ একটা পেশেন্ট কোত্থেকে আসছে, কীভাবে আসছে সেটা আপনি জানেন না। কেউ হেঁটে আসতে পারে, কেউ গাড়িতে আসতে পারে, ঠিক আছে, কেউ অনেক দূর থেকে আসতে পারে, সো একটা পেশেন্ট একটু পরিশ্রম করে আসতেই পারে। তো আগে কী করবেন, পেশেন্টকে 30 মিনিটস রেস্টে রাখবেন, একদম নর্মাল বলবেন যে সে যদি বসে থাকতে পারে বসে থাকবে, সে যদি শুয়ে থাকতে চায়, বেড থাকে যদি বেডে শোয়াই রাখবেন। শোয়াই রাখার সময় এই 30 মিনিটে সে কমপ্লিটলি শুয়ে থাকবে অথবা বসে থাকবে, নো রানিং অথবা নো ওয়াকিং, সে হাঁটাচলা করবে না, একদম কমপ্লিট রেস্ট। 30 মিনিট সে কমপ্লিট রেস্টে থাকবে। এই সময় সে কোনো কিছু খাইতে পারবে না, স্মোকিং করতে পারবে না, কিছুই খাবে না, সেই 30 মিনিট রেস্টে থাকবে। যদি ফ্যানের নিচে রাখা হয়, গরমকাল হয়, তাহলে ফ্যানের নিচে সে বসে রেস্ট নেবে। 30 মিনিট পরে আসবেন, আসার পরে কী নিয়ে আসবেন, এখন আপনি প্রসিডিউর করবেন, ওসিডিটির প্রসিডিউর করবেন। সো আপনি একটা গ্লাস নিলেন অথবা একটা মগ নিছেন, এই মগের মধ্যে আপনি 300 ml পানি নিছেন, কী নিছেন, 300 ml পানি নিছেন। এখন এই 300 ml পানির মধ্যে আপনি বাইরে থেকে 75 গ্রাম গ্লুকোজ এই 300 ml পানির মধ্যে অ্যাড করছেন, তার মানে 300 ml গ্লুকোজের একটা সিরাপ তৈরি করছেন। এই সিরাপটা এসে পেশেন্টকে দিবেন, পেশেন্টকে দেওয়ার আগে, পেশেন্টকে হাতে দিলেন এই গ্লাসটা, দেওয়ার আগে আপনি এখন কি করবেন, একটা মানে ইনজেকশন দিয়ে আপনি 5 cc সিরিঞ্জের মধ্যে আপনি একটা ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল মানে ফাস্টিং ব্লাড নিয়ে নিলেন। অর্থাৎ পেশেন্ট আসার সাথে সাথে আগে যেটা করবেন, আগে একবার তার থেকে ব্লাড নিয়ে নেবেন। অর্থাৎ 30 মিনিট পরে প্রথম কাজটা হবে আপনার 5 cc ব্লাড নিয়ে নেওয়া। এখন এই ব্লাডটা নিয়ে নিতেছেন, এটা কিন্তু ফাস্টিং ব্লাড। এই ফাস্টিং ব্লাডের গ্লুকোজটা আপনার সাথে সাথে মেজার করে ফেলতে হবে। মেজার করার পরে আপনি 75 গ্রাম গ্লুকোজ দিবেন 300 ml পানির মধ্যে মিক্স করে, এবং পেশেন্টকে বলবেন এটা 5 থেকে 15 মিনিটের মধ্যে এই 300 ml গ্লুকোজের যে সিরাপ, সেই সিরাপটা খেয়ে ফেলতে। অর্থাৎ 5 মিনিটের মধ্যে পারলে ভালো, যদি খুব ইল পেশেন্ট হয় তাহলে তার ক্ষেত্রে একটু বেশি সময় দেওয়া হয়, 5 থেকে 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে সে এই পুরো 300 ml গ্লুকোজ সিরাপ সে খেয়ে ফেলবে, ঠিক আছে।
যে এই লাইনে দেখেন এটা বলা আছে। এর ঠিক পরে আপনি আবার আর একটা স্যাম্পল নেবেন এবং এটা হইল আফটার গ্লুকোজ গিভেন, অর্থাৎ গ্লুকোজ দেওয়ার পরে আপনি আবার একটা স্যাম্পল নেবেন, ঠিক আছে। এরপরে 2 ঘন্টা অন্তর অন্তর আপনি আরও কিছু স্যাম্পল নেবেন। সো নর্মালি আমরা 2টা নিই, 2 ঘন্টা পরে আরও 2টা স্যাম্পল নেবেন। এই স্যাম্পলগুলো নিয়ে আপনি ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেলটা মেজার করবেন। সে যখন একদম খালি পেটে আসছিল তখন তার ব্লাড গ্লুকোজ লেভেল কেমন ছিল, গ্লুকোজ খাওয়ানোর পরে ব্লাড গ্লুকোজটা কেমন ছিল, 2 ঘন্টা পরে তার ব্লাড গ্লুকোজ লেভেলটা কেমন হয়েছে, এই সবগুলো আপনি মেজার করবেন। মেজার করার পরে আপনি কী পাবেন, এখানে একটু খেয়াল করেন, এই যে ইন্টারপ্রিটেশন, আপনি কখন তাকে ধারণা করবেন যে এই পেশেন্ট নর্মাল নাকি পেশেন্টের কোনো ডায়াবেটিস মেলাইটাস আছে। তাহলে আপনি যখন ফাস্টিং ব্লাড গ্লুকোজটা নিছেন সেটা যদি 6.1 এর কম থাকে, লেস দ্যান 6.1 মিলিমোল পার লিটার, সব একক কিন্তু মিলিমোল পার লিটারে হিসাব করা হবে। যদি দেখেন যে সে সারা রাত ধরে না খেয়ে থাকার পরে আসছে, আপনি ব্লাড নিছেন, নেওয়ার পর টেস্ট করে দেখলেন যে ব্লাড গ্লুকোজ লেভেল 6.1 কম আছে, ধরে নেবেন এই পেশেন্টের কোনো ডায়াবেটিস নাই, পেশেন্ট নর্মাল। এবার যে আপনি 2 আওয়ার্স আফটার ওজিটিটির জন্য যে গ্লুকোজ খাওয়াইলেন, গ্লুকোজ খাওয়ার পরে 2 ঘন্টা পরে আপনি ব্লাড নিছেন, নেওয়ার পরে দেখলেন যে 7.8 কম আছে, গ্লুকোজ খাওয়ানোর পরে ব্লাড গ্লুকোজ লেভেলও দেখলেন যে 7.8 কম আছে, তাহলে ধরে নেবেন আপনার ডায়াগনোসিস পেশেন্ট ইজ নর্মাল। এখন মনে করেন সে যে না খেয়ে আসছিল, খাওয়ার পরে আপনি ব্লাড গ্লুকোজটা নিছেন, তখন দেখলেন যে ব্লাড গ্লুকোজে মানে 12 ঘন্টা 8-10 ঘন্টা খাবার না খেয়ে থাকা সত্ত্বেও তার ব্লাড গ্লুকোজ লেভেল হাই, অর্থাৎ 7 বেশি, তাহলে আপনি ধরে নেবেন এই পেশেন্টের ডায়াবেটিস আছে। এখন আপনি যে গ্লুকোজ খাওয়াইছেন, অবভিয়াসলি গ্লুকোজ খাওয়াইলে ব্লাড গ্লুকোজ লেভেল এমনিই বাড়ার কথা, তখন আপনি ব্লাড মেজার করে দেখলেন যে ব্লাড গ্লুকোজ লেভেল 11.1 সমান অথবা তার থেকে বেশি। এই রেজাল্ট যখন আপনি পাবেন আপনি কমপ্লিটলি শিওর হয়ে যান পেশেন্টের ডায়াবেটিস আছে। এখন মনে করেন এই যে একটা নর্মাল পেশেন্ট 6.1 আমরা বলতেছি নর্মাল, এই 6.1 থেকে 7 মধ্যে যদি কোনো একটা জায়গায় থাকে, 7 বেশিও না কিন্তু আবার নর্মালের চেয়ে কমও না, তো এই রেঞ্জের মধ্যে যদি আমরা থাকে তখন আমরা বলি ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। অর্থাৎ ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজটা হইল এই পেশেন্টের এখনও ডায়াবেটিস হয় নাই কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল নর্মালের থেকে বেশি। এরকম কন্ডিশনে থাকলে আমরা ধরে নিই যে পেশেন্টের ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ আছে। আর যদি দেখি ওজিটিটি করার পরে যে দেখি যে এটার 7.8 কম আছে, তাইলে আমরা ধরে নিব যে এই পেশেন্টের আইএফজি আছে। এখন মনে করেন আরেকটা পেশেন্ট আসছে যে এই পেশেন্টের ব্লাড গ্লুকোজ লেভেল 7 কম কিন্তু 7 বেশি না, ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল, কিন্তু ওজিটিটি করার পর দেখলেন যে সেই ব্লাড গ্লুকোজ লেভেল 7.8 থেকে 11 পয়েন্ট, তখন আপনারা দেখবেন যে এই পেশেন্টের গ্লুকোজ টলারেন্স আছে, তখন সেটা আমরা বলি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, তার মানে এই পেশেন্ট গ্লুকোজটা টলারেট করতে পারে। তো এই হলো ইন্টারপ্রিটেশন অফ দ্য ওজিটিটি অ্যাকর্ডিং টু হু ক্রাইটেরিয়া। হু ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা এই জিনিসগুলো ফলো করি এবং এইটা হলো ওজিটিটির ইন্টারপ্রিটেশন। এই যে বক্স একদম মুখস্থ থাকা লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে ইউরিন টেস্ট কী করতে করি বা কেন আমরা ইউরিন টেস্ট করি। সো আপনারা জানেন যে যেই সকল পেশেন্টের ডায়াবেটিস থাকে বা টাইপ 2 ডায়াবেটিস থাকে, তো দেখবেন যে বিশেষ করে যারা মানে পাবলিক টয়লেটগুলোতে যান, তো পাবলিক টয়লেটগুলোতে গেলে দেখতে পারবেন যে মানে অবভিয়াসলি মেল পাবলিক টয়লেট বা ফিমেল পাবলিক টয়লেট যাই হোক টাইম, যারা পাবলিক টয়লেটে গেছেন তো দেখবেন যে পাবলিক টয়লেটের যেইখানে মানে মানে কমোড টাইপের থাকে আর কি, তো কমোডের চারপাশে দেখবেন পিঁপড়া ঘোরাঘুরি করে। তো আমি ছোটোবেলায় আমি নিজেও ভাবতাম যে এই মানে এখানে মানুষ প্রস্রাব করে মিকচুরেশন করে, এই জায়গাতে পিঁপড়া আসে কেন, এখানে তো কোনো খাবার দেওয়ার নাই। তো এই ডায়াবেটিস পড়ার পরে আমার ক্লিয়ার হয়েছে যে হ্যাঁ, বাথরুমে যে পিঁপড়াগুলো ঘোরাঘুরি করতেছে বাথরুমেও খাবার আছে, পিঁপড়ার জন্য খাবার আছে। কি আছে? এই যে ইউরিনের মধ্যে গ্লুকোজ থাকে, অর্থাৎ ডায়াবেটিসের পেশেন্টের ইউরিনের মধ্যে দিয়ে গ্লুকোজ পাস হয়ে যায়, অর্থাৎ ডায়াবেটিসের পেশেন্টের গ্লাইকোসুরিয়া থাকে। তো এই গ্লুকোজটা যেহেতু ইউরিনের মাধ্যমে বের হয়ে যায়, তো আর এই ইউরিনটা যেখানে পড়বে সেই ইউরিনের মধ্যে গ্লুকোজ থাকবে, ওই গ্লুকোজটা খাওয়ার জন্য পিঁপড়া আসে। তো এই ইউরিন টেস্ট করে আমরা ডায়াবেটিস মেলাইটাস ধারণা করতে পারি। সো এই যে এখানে আছে রেনাল গ্লাইকোসুরিয়া যে সকল পেশেন্টদের থাকে তাদের ইউরিনের মধ্যে গ্লুকোজ লেভেল হাই থাকে, এটা দিয়ে আমরা কিন্তু মানে ডায়াগনোসিস করতে পারি যে পেশেন্টের আদৌ ডায়াবেটিস আছে কি না। এরপরে একটা HbA1c একটা হিসাব আছে, এত কথাবার্তা আপনাদের লাগবে না, HbA1c এই জিনিসটা লাগবে। তো HbA1c
এটা যে নর্মাল ভ্যালু এটা হলো 5.5 থেকে 6.5%, এটার একক কিন্তু পার্সেন্টেজ। এটা হলো নর্মাল ভ্যালু। তো এই নর্মাল ভ্যালুতে আমরা বলি HbA1c এই নর্মাল ভ্যালু থাকে, যদি 6.5-এর ওপরে চলে যায় তখন আমরা বলি এটাকে বলি ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, এখন HbA1c এটার পূর্ণরূপ কি? এটা হলো গ্লাইকোজিলেটেড হিমোগ্লোবিন A1c। ঠিক আছে, এই যে এখানে আপনাদের লেখা আছে গ্লাইকোজিলেটেড হিমোগ্লোবিন A1c। এটাও একটা মানে মেজারমেন্টের একটা ইউনিট, এটা দিয়ে আমরা মেজার করতে পারি যে পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস আছে কি না। এটা আরও বেশি অ্যাকুরেট গ্লুকোজের চেয়েও। এরপরে প্রি ডায়াবেটিস আছে। প্রি ডায়াবেটিস এগুলো লাগবে না আপনাদের, প্রি ডায়াবেটিস বলে আপনাদের এখান থেকে কোনো প্রশ্ন করে না। এখানে একটা মেকানিজমের কথা বলা আছে, এই মেকানিজমও আপনাদের লাগবে না। কেউ যদি চান এই মেকানিজম দেখতে পারেন, বাট কোনোদিনও আপনাদের লাগবে না। এই মেকানিজমের কিছু কথাবার্তা আমি ফিজিওলজিতে বলছিলাম, ফিজিওলজিতে আপনাদের লাগে কিছু জায়গায়, বাট কখনোই আপনাদের ধরবে না। এখানে গ্লুকোজের অনেক কথাবার্তা বলছে, ইন্টার রিলেশনশিপ বিটুইন বা ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে কেউ চাইলে এই জিনিসটা একটু দেখতে পারেন, বাট মনে হয় না কখনো আপনাদের ধরবে। এখন আসেন ক্লিনিক্যাল ফিচার্স। এই ক্লিনিক্যাল ফিচার্সটা আপনাদের লাগবে যে ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে আপনারা কী কী দেখে বুঝতে পারবেন। তার মানে একটু আগে আমি যে কথাগুলো বলছিলাম যে একটা পেশেন্টের কী কী সাইন সিমটমস থাকে, কী দেখে আপনি বুঝবেন যে এই পেশেন্টের ডায়াবেটিস হতে পারে। একটু আগে আমি যে ওজিটিটি করার ক্ষেত্রে ইন্ডিকেশনের কথা বললাম, যে আপনি সাজেস্ট করতেছেন অথবা আপনি ধারণা করতেছেন এই পেশেন্টের ডায়াবেটিস আছে, কী দেখে বুঝবেন। এই ক্ষেত্রে আপনার যা দেখা লাগবে সেটা হলো হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া গ্লুকোজ লেভেল অনেক বেশি, অর্থাৎ ব্লাড গ্লুকোজ নিয়েও আপনি ধারণা করতে পারেন, তো এটা আপনি দেখে বুঝবেন না। এরপরে যেটা আছে ECF হাইপার টনিসিটি, অ্যান্ড গ্লুকোজ বেশি থাকলে ব্লাডের টনিসিটিও ইনক্রিজ করে, এটাও আপনি বুঝবেন না দেখে। গ্লাইকোজিউরিয়া এটাও আপনি বুঝবেন না, কিন্তু পেশেন্টের থেকে হিস্ট্রি নিয়ে আপনি বুঝতে পারবেন। আপনি পেশেন্টকে বলতে পারেন যে হ্যাঁ আপনি যে বাথরুমে প্রস্রাব করলে বাথরুমে কি কোনো পিঁপড়া আসে কি না, কিন্তু এটাও ক্লিয়ারলি বলা যায় না, কারণ বাথরুম তো ফ্যামিলিতে অনেকেই একসাথে ইউজ করতে পারে, তো নর্মালি এটাও ওভাবে বোঝা যায় না। পলিইউরিয়া এটা আপনি বুঝতে পারবেন, কি জিজ্ঞেস করবেন পেশেন্টের, যে আপনার কি ঘন ঘন প্রস্রাব হয় কিনা। অর্থাৎ পেশেন্ট যদি এসে বলে যে ডাক্তার আমার তো এরকম বারবার প্রস্রাব হয়, আধা ঘন্টা পর পর আমার ওয়াশরুমে যাওয়া লাগে, আপনি এখান থেকে একটা প্রাথমিক ধারণা করতে পারেন যে হ্যাঁ পেশেন্টের তাহলে ডায়াবেটিস হতে পারে, কারণ ডায়াবেটিসের পেশেন্টদের ক্ষেত্রে পলিইউরিয়া থাকে। এরপর আছে হাইপোভলিমিয়া, ডিহাইড্রেশন আপনি দেখে বুঝবেন, পেশেন্টের দিকে তাকাইলে বুঝতে পারবেন যে পেশেন্টের ডিহাইড্রেশন আছে কি না। সো পেশেন্টের ক্ষেত্রে ডিহাইড্রেশন কীভাবে বুঝবেন, শাঙ্কে নাই থাকে, একদম চোখ শুকাই গেছে মনে হয়, এটা আমরা বলি শাঙ্কে নাই। ঠিক আছে, তারপরে যদি আপনি হা করতে বলেন পেশেন্টকে, মুখের মধ্যে তাকান তো দেখবেন যে ড্রাই টাং, অর্থাৎ ঠোঁট মুখ শুকাই গেছে এরকম মনে হয়। এই পেশেন্টের অনেক বেশি থার্স্ট থাকে, অর্থাৎ পানি পিপাসা লাগে বেশি, এই পেশেন্টের বেশি বেশি পানি পিপাসা লাগে, আমরা বলি পলিডিপসিয়া বলি আর কি। ঠিক আছে, তো প্রচুর পরিমাণ পানি পিপাসা লাগে। আর যদি এটার এই পেশেন্টের স্কিন পিঞ্চ করেন, স্কিন পিঞ্চটা হইল আপনি স্কিন যদি চাপ দিয়ে ধরার পর সেটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাইতে অনেক সময় নেয়, অর্থাৎ স্কিন পিঞ্চ আমরা বলি স্কিন পিঞ্চ গোজ ব্যাক স্লোলি। তো এই হলো ফিচার্স অফ দ্য ডিহাইড্রেশন। তো এই ডিহাইড্রেশনের এই ফিচার্সগুলো যদি আপনি পান সেক্ষেত্রে ডায়াবেটিস ধারণা করতেই পারেন। এরপর আছে পলিডিপসিয়া, যেটা বললাম যে অনেক বেশি থার্স্ট ইনক্রিজ করে। এরপর আছে পলিফেগিয়া, অনেক বেশি ক্ষুধা বেড়ে যায় আর কি। পলিফেগিয়াটা হলো খাবার বা ক্ষুধার মন্দা হয় বেশি আর কি, ক্ষুধা বেড়ে যায় আর কি। এই পেশেন্টের প্রচুর ওয়েট লস থাকে, বলবে যে আমি তো কয়েকদিনের মধ্যে অথবা অল্প কয়েকদিনের মধ্যে আমার অনেক বেশি ওয়েট কমে গেছে। এই জিনিসটা আপনি হিস্ট্রি থেকে জানতে পারবেন। মাসেল ওয়েস্টিং, যেহেতু ওয়েট কমে গেছে তার মানে মাসেল ওয়েস্টিং আছে, অর্থাৎ সে শুকাই যাচ্ছে। এরপর আছে হাইপোটেনশন, প্রেশার কমে গেছে। হাইপোটেনশন এই ডিহাইড্রেশনের কারণে তার প্রেশার ফল করে। এরপর আছে হাইপার ভেন্টিলেশন, আর যখন প্রেশার কমে যায় তখন নর্মালি কিটোঅ্যাসিডোসিস হইতেছে, কিটোঅ্যাসিডোসিস হওয়ার কারণে তার হাইপার ভেন্টিলেশন হয়, সে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেই। তার মানে আপনি ক্লিনিক্যাল ফিচার কোন জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন, অথবা আপনি নিজের চোখে দেখে বুঝতে পারবেন, অথবা হিস্ট্রি শুনে বুঝতে পারবেন, আর কোন জিনিসগুলো আপনার ল্যাবে ডায়াগনোসিস করা লাগবে। এখানে যে গ্লাইকোজুরিয়া এটা আপনার ল্যাবে ডায়াগনোস করা লাগবে, ECF এটা আপনার ল্যাবে ডায়াগনোস করা লাগবে, হাইপারগ্লাইসেমিয়া এটা আপনার ল্যাবে ডায়াগনোস করা লাগবে, পলিইউরিয়া এটা আপনি হিস্ট্রি থেকে পাবেন, হাইপোভলিমিয়া এটা আপনি হিস্ট্রি থেকে পাবেন, পলিডিপসিয়া এটা হিস্ট্রি, ওয়েট লস, মাসেল ওয়েস্টিং, হাইপোটেনশন এগুলো আপনি হিস্ট্রি থেকেই বুঝবেন, অথবা আপনি পেশেন্টের দিকে তাকালে বুঝতে পারবেন। এখন এগুলো কেন হইতেছে, পাশে যে মেকানিজমের কথা বলা আছে, আমি এতক্ষণ ধরে যেগুলো বাংলা বললাম এখানে সব কিছুর ব্যাখ্যা দেওয়া আছে, এটা আপনারা একটু রিডিং করলেই বুঝতে পারবেন। এরপরে আসেন
কমপ্লিকেশানস। তো একটা পেশেন্ট ডায়াবেটিক্স নিয়ে আসছে, তার কী কী কমপ্লিকেশানস হইতে পারে? এই কমপ্লিকেশানগুলো হইল ডায়াবেটিক কমা। এখন ডায়াবেটিক কমা কেন হইতেছে? ডিউ টু হাইপোগ্লাইসেমিয়া। এখন গ্লুকোজ আমার বডির জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা জানি যে আমাদের বডির বিভিন্ন রকম অর্গান আছে যেগুলোর কন্টিনিউয়াস গ্লুকোজ সাপ্লাই লাগে। তার মধ্যে একটা আছে ব্রেন, আমাদের কিডনি, আমাদের লিভার এবং আরও অনেক ধরনের অর্গান আছে। আয়ের ক্ষেত্রে এই সব জায়গায় আমার কন্টিনিউয়াস ব্লাড গ্লুকোজ সার্কুলেশন লাগে। এখন যদি হাইপোগ্লাইসেমিয়া থাকে, গ্লুকোজ লেভেল কম থাকে, এই অর্গানগুলো অবভিয়াসলি ঝামেলায় পড়বে। আর ব্রেনে যেহেতু একটা কন্টিনিউয়াস সাপ্লাই মাস্ট বি লাগবে, যদি হাইপারগ্লাইসেমি হয় তো এই ব্রেন যদি কোনো কারণে ঠিকভাবে কাজ না করতে পারে তখন কমা ডেভেলপ করতে পারে, ঠিক আছে, আনকনসিয়াস হয়ে যেতে পারে পেশেন্ট। হাইপোগ্লাইসেমি পেশেন্ট কিন্তু আনকনসিয়াস হয়ে যায়। এরপর হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ঠিক আছে, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এই ক্ষেত্রে ডেভেলপ করতে পারে। এরপর হচ্ছে হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট, তার মানে হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট। এখানে গ্লুকোজ লেভেল বেড়ে গেলে অসমোলারিটি বেড়ে যায়, ঠিক আছে। তো যেহেতু গ্লুকোজ লেভেল বেড়ে গেলে অসমোলারিটি বেড়ে যাচ্ছে, এই কন্ডিশনেও কিন্তু আমার মানে ডায়াবেটিক কমা ডেভেলপ করতে পারে। কেন করতে পারে? এই ক্ষেত্রে আমার হাইপোভলিমিক শক ডেভেলপ করতে পারে, এখানে ব্যাখ্যা দেওয়া আছে। এরপরে হতে পারে হাইপোভলিমিক শক, যেটা ওইখানে বলার কথা আছে, এবং হতে পারে ল্যাকটিক অ্যাসিডোসিস। এখানে বেশ কয়েকটা কথাবার্তা বলা আছে, এই কমপ্লিকেশনগুলো হয়, এখানে ব্যাখ্যাও আছে, আপনারা একটু রিডিং দিলেই বুঝতে পারবেন। আর এখানে অনেক কথাবার্তা বলছে যে ডিফারেন্স বিটুইন, রিডিং দিতে পারেন, দরকার নাই। ক্রনিক কমপ্লিকেশানস মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, যে ডায়াবেটিক্সের পেশেন্টের ক্রনিক কী কী কমপ্লিকেশানস হয়, আপনারা এটা ম্যাক্রোভাস্কুলার মাইক্রোভাস্কুলার এইভাবেই বলবেন। এইভাবে আপনাদের শুনতে চাই, এগুলো আপনাদের সারা জীবন এইভাবেই আপনাদের বলা লাগবে। ইভেন ফাইনাল ইয়ারে এসে আপনাদের এই ম্যাক্রোভাস্কুলার মাইক্রোভাস্কুলার এইভাবেই বলা লাগবে। এখন ম্যাক্রোভাস্কুলারের মধ্যে কী হয়? ম্যাক্রোভাস্কুলার তার মানে ম্যাক্রো মানে হলো বড়ো বড়ো অর্গানগুলোর সাথে রিলেটেড, আর মাইক্রো মানে হলো ছোটো ছোটো জিনিসপত্রের সাথে রিলেটেড। এখন ম্যাক্রো যখন হইতেছে, যদি কোনো একটা করোনারি আর্টারিতে ডিজিজ হয়, এখন করোনারি আর্টারি যেহেতু হার্টের নিজের একটা সাপ্লাই, তো সেখানে আমার কী হবে? ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে। সেরেব্রোভাস্কুলার ডিজিজ, এখন সেরেব্রোভাস্কুলারটা হলে এটা ব্রেনের সার্কুলেশন। সো ব্রেনে যদি কোনো কারণে সার্কুলেশনের সমস্যা হয়, নর্মালি স্ট্রোক ডেভেলপ করে, টিআইএ হয়, অর্থাৎ ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, এটা ডেভেলপ করে। টিআইএ এটা নর্মালি 24 আওয়ারের মধ্যেই হয় এবং 24 আওয়ারের বেশি এটা কখনো স্টে করে না। আর স্ট্রোক রিপিটেডলি হইতেই পারে। এরপরে যেটা আছে সেটা হলো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এটা হয় নর্মালি গ্যাংগ্রিন হয়। গ্যাংগ্রিন মানে হলো পচে যাওয়া, পচন ধরা। আপনারা হয়তো অনেক পেশেন্ট দেখছেন যে পা পচে গেছে, কালো হয়ে পচে যায়। আপনারা গুগলে গেলেও এরকম ছবি দেখতে পারবেন গ্যাংগ্রিনের। বিশেষ করে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজগুলোতে সার্কুলেশন কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, অথবা সার্কুলেশন যদি কোনো কারণে কোনো একটা রিজিওনে ঠিকঠাকভাবে সার্কুলেশন না হয়, তখন সেখানে গ্যাংগ্রিন হয়, অর্থাৎ সেখানকার স্কিন টিস্যুগুলো পচে যায়। এইগুলো হলো ম্যাক্রোভাস্কুলারের ক্ষেত্রে। আর মাইক্রোর ক্ষেত্রে কী হয়? ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এই যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির ক্ষেত্রে কিডনির নেফ্রনগুলো নষ্ট হয়ে যায়। এরপর আছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেহেতু রেটিনোপ্যাথির কারণে এখানে আমার চোখে ভিজুয়ালাইজেশনের সমস্যা হয়, এটা হলো ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রে। এরপর আছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, এটা আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা। এরপর আছে ডায়াবেটিক ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট হইলে ভিজুয়ালাইজেশনের সমস্যা হয়, অর্থাৎ ক্যাটারাক্ট হলে চোখের যে স্ক্লেরার ওইখানে থাকে, ওইখানে বিভিন্ন রকম হলুদ কালারের একটা ভিজুয়ালাইজেশনের সমস্যা হয়। তো ক্যাটারাক্ট আপনারা এটা আয়ের বা অপথলমোলজির মধ্যে পাবেন। তো ক্যাটারাক্টের ক্ষেত্রে অপারেশন করা লাগে, ক্যাটারাক্টের অপারেশন করা লাগে, তা না হলে এই পেশেন্টগুলোর ঠিকঠাক হয় না। তো এই ক্যাটারাক্ট নর্মাল একটা সাডেন বা একটা মানে একটা নির্দিষ্ট বয়সের পরে হয়, ডেভেলপ করে। বয়স বাড়লে আস্তে আস্তে দেখবেন যে চোখ ঘোলা ঘোলা লাগে দেখতে, তো একটা মানে লেয়ার চলে আসে, তো লেন্সের সামনে একটা লেয়ার চলে আসে। তো এই লেয়ারটা থাকার কারণে চোখে দেখতে ঝাপসা লাগে। অর্থাৎ ক্যামেরার উপরে যদি আপনার মনে করেন কোনো একটু যদি আপনি কোনো ময়শ্চারাইজার লাগায় রাখেন, তো দেখবেন যে ক্যামেরা কিন্তু ঘোলা ঘোলা লাগে। তো ওই চোখের সামনে ওই ক্যাটারাক্ট হইলে একটা অস্পষ্ট একটা লেয়ার চলে আসে, একটা আনক্লিয়ার লেয়ার আসে। ওই লেয়ারটা রিমুভ করলে আবার দেখতে পাই, কিন্তু ওই লেয়ারটার কারণে আমাদের এই ক্যাটারাক্ট ডেভেলপ করে। তো ডায়াবেটিসের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি হয়। এরপরে যেটা আছে সেটা হলো হাইপারগ্লাইসেমিয়া। তো কমপ্লিকেশান কী কী হয় এগুলো পড়লেই মোর দ্যান এনাফ, এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা একটু দেখবেন। এরপর আছে হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া মানে হলো ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন মোর দ্যান নর্মাল। এখন হাইপারগ্লাইসেমিয়া কেন হয় সেটার কজ অবভিয়াসলি ডায়াবেটিস মেলাটাসের কারণে হইতেছে, এলিমেন্টারি হাইপারগ্লাইসেমিয়ার কারণে হবে, কুশিং সিনড্রোমে হবে, অ্যাক্রোমেগালিতে হবে, হাইপারথাইরয়েডিজম হবে, এই বিভিন্ন ডিজিজ আছে, কজগুলো আপনাদের পড়া লাগবে। এখন হাইপারগ্লাইসেমিয়া কেন হয় এখানে মেকানিজমের কথাবার্তা বলা আছে, যদিও লাগে না,
তারপরে কেউ যদি জানতে চান এখানে দেখতে পারেন, কয়েকটা সহজভাবে বলা আছে। আর হাইপারগ্লাইসিমিয়া যদি থাকে সেক্ষেত্রে কী ডেভেলপ হয়, অর্থাৎ হাইপারগ্লাইসিমিয়ার পেশেন্ট আপনি যদি সেটার কারেকশন না করেন, অর্থাৎ এটার পরবর্তী কনসিকুয়েন্স কী হবে, গ্লাইকোজিউরিয়া হবে, অর্থাৎ ইউরিনের সাথে গ্লুকোজ পাস হবে, অসমোটিক ডায়োরেসিস হবে, অর্থাৎ ঘন ঘন মিকচুরেশন হবে আর কি। এরপর হচ্ছে ইনক্রিজ প্লাজমা অসমোলারিটি, যার কারণে যদি ইনক্রিজ প্লাজমা অসমোলারিটি বেড়ে যায় এটা ডিহাইড্রেশন করে এবং কমা করে ফেলে। ল্যাবরেটরি ডায়াগনোসিস বা ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা ওজিটিটি করি, ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেলে আমরা ব্লাড গ্লুকোজ দেখতে পারি। আর অনেক ধরনের টেস্টের কথা বলছে, ইউরিনারি ফাংশন দেখি, অ্যাড্রেনাল ফাংশন টেস্ট দেখি, থাইরয়েড ফাংশন টেস্টগুলো করি, এগুলো আপনারা জাস্ট নামগুলো পড়ে রাখবেন। ল্যাবরেটরি ইনভেস্টিগেশন আমরা কী কী করি। এরপর আছে গ্লাইকোজুরিয়া, যেটা হলো প্রেজেন্স অফ গ্লুকোজ ইন ইউরিন। এটার কিছু টাইপস আছে, রেনাল গ্লাইকোজুরিয়া, এলিমেন্টারি গ্লাইকোজুরিয়া, আছে গ্লাইকোজুরিয়া ডিউ টু ডায়াবেটিস মেলাইটাস। জাস্ট টাইপগুলোর নাম, মেকানিজম অফ অ্যাকশন দরকার নাই, কেউ চাইলে জাস্ট রিডিং দিতে পারেন। কজ কি, গ্লাইকোজুরিয়ার কজ এই ডায়াবেটিক্স মেলাইটাস, যেগুলো আমার আগের ক্ষেত্রে দেখে আসছি, অর্থাৎ হাইপারগ্লাইসেমিয়ার কজ, গ্লাইকোজুরিয়ার কজ একই। ল্যাবরেটরি ডায়াগনোসিসের আমরা কী কী করি সেটাও আমরা হাইপারগ্লাইসেমিয়া এগুলো মুখস্থ পড়ে আর কি। এরপর হচ্ছে পলিউরিয়া, এক্সক্রিশন অফ দ্য লার্জ ভলিউম অফ দ্য ইউরিন। যদি সে সারাদিনে 3 লিটারের বেশি ইউরিন আউটপুট করে থাকে তখন সেটা আমরা বলি পলিউরিয়া। পলিউরিয়ার কজ কী কী এটা জানা লাগবে, ল্যাব ডায়াগনোসিসে আমরা কী কী ডায়াগনোসিস করি সেটাও জানা লাগবে, জাস্ট একটু জেনে রাখবেন এই আর কি। এগুলো মুখস্থ পড়া আর কি, এগুলো ডিজিজ যেহেতু। এরপর আসে জিডিএম। জিডিএম খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু জিডিএম আপনাদের লেভেলে বেশি কিছু লাগে না, এটা আপনাদের গাইনিতে যখন আপনারা আসবেন ফিফথে তখন আপনাদের এই জিডিএম সম্পর্কে পড়া লাগবে অনেক। তো এই জিডিএমের ডেফিনেশন, সো এটা হলো ফার্স্ট টাইম ডিউরিং প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সিতে এই জিনিসটা ধরা পড়বে, এবং প্রি প্রেগনেন্সি পিরিয়ড, অর্থাৎ প্রি প্রেগনেন্সি পিরিয়ডের আগে এই পেশেন্টগুলো সর্বদা নর্মালি নর্মাল থাকে। এরা এসে বলে যে আমাদের আগে কখনোই ডায়াবেটিস ছিল না, কিন্তু এই প্রেগনেন্সির পর থেকে আমার ডায়াবেটিসটা ধরা পড়ছে। তো তাদের ক্ষেত্রে আমরা বলি যে এই পেশেন্টটা হলো গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট। এর কজ কী কী আছে, এই যে এইগুলো হলো কজ। তো কজগুলো আপনাদের মুখস্থ করা লাগবে। ডায়াগনোসিস করার ক্ষেত্রে আমরা কী করবো, নর্মালি যে ওজিটিটি করবো, কেন করতেছি ওজিটিটি, এবং ওজিটিটির যে নর্মাল ভ্যালুগুলো আগেরগুলো আর এগুলো মোটামুটি সেমই। জিডিএমের কমপ্লিকেশন কি, আপনি যদি জিডিএম কারেকশন না করেন তারপরে তাহলে ম্যাক্রোসোমিয়া হবে। এটা গাইনির বইয়ে আপনারা যখন আসবেন গাইনি পড়বেন দেখবেন গাইনির বইয়ের মধ্যে খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে। জিডিএমের বাচ্চাগুলো অনেক বড় হয়, তো আপনারা হয়তো অনেক সময় দেখছেন, মানে আপনাদের রিলেটিভ অথবা ফ্যামিলির মধ্যে হয়তো কারোর বাচ্চা হইলে কেউ যদি দেখে বা এসে বলে হ্যাঁ বাচ্চাটা অনেক মোটা সোটা হয়েছে, একদম নাদুস নুদুস একটা বাচ্চা হয়েছে, এই বলা মানে আপনারা একটা জিনিস ধারণা করবেন ওই বাচ্চার কমপ্লিকেশন বেশি হবে। অর্থাৎ বাচ্চা বেশি নাদুস নুদুস হওয়া, বেশি মোটা তাজা হওয়া ভালো না। এই জিনিসগুলো অনেক রকম সমস্যা নিয়ে এই বাচ্চাগুলো পৃথিবীতে আসে, জন্ম নেয়, এদের সমস্যা হয় অনেক, এদের পরবর্তীতে অনেক রকম রোগবালাই হয়, এদের ইমিউনিটিও কম থাকে, এদের পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি বেশি থাকে। সো ওভারওয়েটের বাচ্চা কখনোই ভালো হয় না, আবার আন্ডারওয়েটের বাচ্চাও ভালো হয় না, কিন্তু আন্ডারওয়েটের বাচ্চা ওভারওয়েটের থেকে সেফ থাকে যদি ঠিকঠাকভাবে ওদেরকে মনিটর করা হয়। কিন্তু ওভারওয়েটের বাচ্চাগুলোর বিভিন্ন রকম কমপ্লিকেশন হয়, তো তাদের মধ্যে যে ম্যাক্রোসোমিয়া হয়, লার্জ বেবি, এই লার্জ বেবি কখনোই ভালো না, এদের অনেক রকম সমস্যা হয়। এরপর হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি থাকতে পারে। কনজেনিটাল অ্যানোমালি হলো জন্মগত কিছু ত্রুটি থাকতে পারে যদি জিডিএমের কারেকশন না করা হয়। তারপর কি আছে, ইনক্রিজ রিস্ক অফ দ্য বার্থ ট্রমা অফ দ্য নিউবর্ন। এই যে বার্থ ট্রমা, একটা বাচ্চা এত বড়, এই যে লার্জ বেবির কথা বলতেছে, তো একটা নর্মাল বাচ্চা ভ্যাজাইনাল ডেলিভারি হইলে কোনো কমপ্লিকেশনই হবে না, কিন্তু এই নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি করাইতে যায় যদি একটা লার্জ বেবির, তো অবভিয়াসলি তার বিভিন্ন রকম ট্রমা সে ফেস করবে, তার বিভিন্ন রকম কমপ্লিকেশন সে ফেস করে এই পৃথিবীতে জন্ম নিয়ে আসবে, তার ক্ষেত্রে অনেক রকম সমস্যা হবে। এরপর সে স্টিল বার্থ আর নিওনেটাল মর্টালিটি, অর্থাৎ জন্মের পরে মারাও যাইতে পারে, অথবা জন্মের সাথে সাথে এই বাচ্চাগুলো মারাও যাইতে পারে, সো এগুলো খুবই ডেঞ্জারাস। তারপর সে কি, ডেভেলপ অফ ম্যাটার্নাল ডায়াবেটিস মেলাইটাস আফটার ডেলিভারি, অর্থাৎ জিডিএম যদি কারেকশন না করা হয়, প্রেগনেন্সিতেই যেহেতু এই জিডিএমগুলো প্রথম ধরা পড়ে, এই জিনিসটা কারেকশন না করলে প্রেগনেন্সির পরবর্তীতেও ওই মহিলার বা ওই মায়ের ডায়াবেটিস হওয়ার রিস্ক অনেক বেড়ে যায়। সো জিডিএম অনেক ইম্পর্ট্যান্ট, জিডিএম গাইনিতে প্রচুর কনসেন্ট্রেশন দিয়ে এই জিনিসগুলো ট্রিট করা হয়। তো আপনাদের এই লেভেলে হয়তো অত লাগবে না, কিন্তু যতটুকু লাগবে এইটুকু পড়লেই মোর দ্যান এনাফ। এরপর হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া, যদি গ্লুকোজ লেভেল কমে যায় তখন সেটা আমরা বলি হাইপোগ্লাইসিমিয়া। হাইপোগ্লাইসিমিয়ার কিছু টাইপস আছে, রিঅ্যাক্টিভ হাইপোগ্লাইসিমিয়া, ফাস্টিং হাইপোগ্লাইসিমিয়া, এর ভিতরে অনেক হাবিজাবি কথাবার্তা বলা আছে, লাগবে না। এরপরে কী কী কজ আছে, হাইপোগ্লাইসেমিয়ার কজ কী কী, এই কজগুলো একটু পড়বেন। হাইপোগ্লাইসেমিয়ার পেশেন্টদের ক্ষেত্রে কী কী হয় সেটা আপনাদের লাগবে। সো নর্মালি যদি গ্লুকোজ লেভেল কমে যায়, পালপিটেশন হয়, ট্রেমর হয়, সোয়েটিং হয়, অ্যানজাইটি হয়, এই 4টা জিনিস মনে রাখবেন সারা জীবন, এই 4টা ফাংশনই আপনাদের মনে রাখা লাগবে। অর্থাৎ আমার এখন ফাইনালের এইখানেও আপনাদের এই 4টা জিনিসই আমাদের পড়ানো লাগে, যে
একটা পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া হয়ে আসছে, কী দেখে বুঝবেন? তো ওই পেশেন্টের পালপিটেশন হবে, ঠিক আছে, বুক ধড়বড় করবে, হাত পা কাঁপবে, ট্রেমোর হবে। ট্রেমোরটা মানে হলে হাত পা কাঁপাকাঁপি করবে, সে ঠিকঠাকভাবে ইয়ে করবে না, হাত মনে হবে যে কাঁপতেছে, শীতে যেমন কাঁপে ওরকম কাঁপবে, সোয়েটিং হবে, অর্থাৎ সে প্রচুর পরিমাণে ঘামবে, প্রোফিউজ সোয়েটিং বলে আমরা, সে ঘামতে থাকে। দেখা যায় যে শীতকালেও সে ঘামতেছে, অথবা ফ্যান চলতেছে তাও ঘামতেছে। আর কী হবে? অ্যাংজাইটি, সে অস্বস্তি বোধ করবে, মানে খুব ইরিটেটেড ফিল করে এই পেশেন্টগুলো। তো এইগুলো দেখে আপনি বুঝবেন যে পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়াতে ভুগতেছে। হাইপোগ্লাইসেমিয়া হাইপারগ্লাইসেমিয়ার চেয়ে খারাপ, এই জিনিসটাও মনে রাখবেন। অর্থাৎ হাইপারগ্লাইসেমিয়া হইলে পেশেন্ট মানে বাঁচানো যায়, কিন্তু হাইপো হয়ে গেলে ওই পেশেন্টটা সার্ভাইভ করা খুব টাফ। এখন তাহলে আপনার সামনে যদি একটা পেশেন্ট দেখেন যে হাইপোগ্লাইসেমিয়া আসছে, কী করবেন? সাথে সাথে মনে করেন আপনার আশেপাশে কেউ নাই, সাথে সাথে কী করবেন? কোনো মিষ্টি জাতীয় জিনিস থাকলে খাওয়াই দেবেন সাথে সাথে। সেটা চিনি হইতে পারে, মধু হইতে পারে, অথবা কোনো কোক জাতীয় যে মিষ্টি, মানে কোল্ড ড্রিঙ্কস যেগুলোর মধ্যে অনেক সুগার আছে, একটু খাওয়াই দিবেন। সাথে সাথে তাকে একটা গ্লুকোজ জাতীয় জিনিস খাওয়াই দিবেন। এরপরে আপনি ফার্দার যে কোনো জিনিসে যেতে পারেন, সেক্ষেত্রে আপনি ডিএনএস স্যালাইন দিতে পারেন। এক্ষেত্রে আমরা দিই না, অর্থাৎ যেই মানে নর্মাল যে ডিএ স্যালাইনগুলো থাকে, ডেক্সট্রোজিন, অ্যাকুয়া, তো এই স্যালাইনগুলোর মধ্যে নর্মালি গ্লুকোজ থাকে, ওইগুলো আমরা পরবর্তীতে দিই, কিন্তু সেগুলো আপনি এখন দিতে পারবেন না, কারণ সেইগুলো ডায়াগনোসিস করে দিতে হবে। কারণ স্যালাইন দেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের মানে কন্ট্রাইন্ডিকেশান আছে আর কি, অনেক বাধ্যবাধকতা আছে, চাইলে আপনি যে কোনো স্যালাইন যে কাউকে দিতে পারবেন না। সো ওইগুলো পরের বিষয়, কিন্তু পেশেন্টকে বাঁচানোর উদ্দেশ্যে আপনি এই জিনিসগুলো করতেই পারেন। চিনি খাওয়াতে পারেন, মধু খাওয়াতে পারেন, বা বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস আপাতত খাওয়াইতে পারেন যদি দেখেন যে তার সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া আসছে। এখানে প্লাজমা গ্লুকোজ লেভেলের একটা ছক দিছে, এই কোন লেভেলে গেলে কি হইতে পারে সেটা, ঠিক আছে। এখানে অনেক জিনিসপত্র আছে, এগুলো লাগবে না। হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে আমরা কী কী ল্যাব ডায়াগনোসিস করি? আমরা ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন দেখি, ইনসুলিন কনসেন্ট্রেশন দেখি, সি পেপটাইড কনসেন্ট্রেশন দেখি। সি পেপটাইড কী জিনিস, ইনসুলিন কী জিনিস, এটা আপনারা ফিজিওলজিতে পাবেন, আমি পড়াইছি আপনাদের। অর্থাৎ ইনসুলিন যখন তৈরি হয়, ইনসুলিনের ক্ষেত্রে দুইটা চেইন থাকে, এর সাথে আরও একটা চেইন তৈরি হয়, সেটা পরবর্তীতে সি পেপটাইড ফর্মেশন করে। সি পেপটাইড এমন একটা জিনিস যেটা আমার বডিতে মেটাবলাইজড হয় না, ব্লাডে আসার পরে একটা নির্দিষ্ট সময় পরে এটা ইউরিনের মাধ্যমে বের হয়ে যায়। এই সি পেপটাইডটা হলো ইনসুলিনের বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, অর্থাৎ ইনসুলিন তৈরি হওয়ার সময় সি পেপটাইড একটা চেইন আকারে ফর্মেশন হয়, বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়ে যায়। এগুলো আমি আপনাদের ফিজিওলজিতে খুব সুন্দর করে মেকানিজম সব পড়ানো হয়েছে। তো এই জিনিসগুলোই আপনাদের লাগবে। তো যা যা আমি এখানে বলছি ডায়াবেটিস মেলাইটাস থেকে আপনাদের লেভেলে এই জিনিসগুলো লাগবে, খুব বেশি ডিটেলস হয়তো আপনাদের এই ইসে লাগে না। তো যেই জিনিসগুলো বলছি, বিশেষ করে কোনটা কী জিনিস, কোনটার কজ কী জিনিস, কোনটায় কী কী সাইন সিমটম দেখা দেয়, ডায়াবেটিস মেলাইটাস কী জিনিস, ডায়াবেটিস মেলাইটাসের টাইপস কী জিনিস, টাইপ 1 টাইপ 2 এর মধ্যে ডিফারেন্স, কজ কী জিনিস, ওজিটিটি, এই সবগুলো আপনাদের লাগবে। তো ডায়াবেটিস থেকে মোটামুটি আপনাদের এটুকুই লাগে, যা যা লাগে সবই বলার চেষ্টা করছি। এরপরেও যদি ডায়াবেটিস পড়ার পরে যদি আপনাদের কারোর কোথাও কোনো সমস্যা থাকে বা কোনো জিনিস না বুঝে থাকেন, অবশ্যই আমাকে ইনবক্স করবেন অথবা ভিডিও নিচে কমেন্ট করবেন। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।